নমস্কার, আমি সুমন্ত। পঞ্চবাণে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ পঞ্চবাণে যে বিষয়ে আমাদের আলোচনায় থাকবে অবশ্যই তা হলো বাংলাদেশে আজ দুই দেশের বিদেশ সচিবের মধ্যে যে বৈঠক হয়েছে সেই বিষয়ে আমরা আসবো। এর পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ সারাদিনে আমাদের নজর ছিল। একটু আগেই খবরের একেবারে টানা আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে বিএনপির এবার ভারত দখলের ডাক। কেন দিয়েছেন তারা ভারত দখলের ডাক, সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। তবে শুরুতেই দেখবো একেবারে ফুল প্লেট ব্রেকিং দিয়ে আমরা তুলে ধরবো আপনাদের কাছে। দুই দেশের বিদেশ সচিবের বৈঠকের মধ্যেই ভারত দখলের ডাক দিল বিএনপি। বারবার কেন ভারতকে টার্গেট করছে বাংলাদেশ? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, আজকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কি ভূমিকা জানতে চাইল নয়া দিল্লি। এই তিনটে প্রশ্নের পাশাপাশি আরো কিছু প্রশ্ন উঠে আসছে। সেই প্রশ্নগুলো ধীরে ধীরে প্রোগ্রাম যত এগোবে আমরা আলোচনার মধ্যে থাকবো। এবং আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যেই কিন্তু ভারতের যিনি বিদেশ সচিব বিক্রম মিশ্রি, তিনি আজ বৈঠকের পর দুটো বৈঠক তিনি করেছেন, অ্যাকচুয়ালি করেছেন বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে করেছেন, বাংলাদেশের বিদেশ দপ্তরের প্রধান উপদেষ্টার সঙ্গে দুটি বৈঠক তিনি সেরেছেন। সেই বৈঠকের পর তিনি জানিয়েছেন যে দু দেশের মধ্যে যে সম্পর্ক তা যেন আগের মতোই ফিরে আসে এবং হিন্দুদের যে নিরাপত্তা সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে তাদের। এই গোটা বিষয় যখন একদিকে আমরা দেখলাম যে বৈঠক চলছে, তার মধ্যেই কিন্তু ভারত দখলে ডাক দিল বিএনপি। আগামী পরশুদিন তারা ত্রিপুরা দখলে ডাক দিয়েছে। আগরতলার মাধ্যমে তারা ত্রিপুরাতে ঢুকতে চাইছে এবং তারা ত্রিপুরা দখলে ডাক দিয়েছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু সীমান্তে আখাউড়া সীমান্তে সেখানে কিন্তু বাড়তি সেনা বসানো হয়েছে। এর পাশাপাশি আরো কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আমি। সেই গোটা বিষয় নিয়ে শুরুতেই আমরা আলোচনা করব এবং আমি ডেকে নেব আমাদের একেবারে নিউজ রুমের রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎকে ডাকবো। বিশ্বজিৎ, যে বিষয়টি নিয়ে আজকে আমরা দেখলাম যে এই যে শুরুতে আমি বলবো যে বিএনপির যে ভারত দখলের ডাক দেওয়া হলো, ত্রিপুরার মাধ্যমে ঢুকবে তারা আগরতলার মাধ্যমে, কি বলবে গোটা বিষয়টি নিয়ে? আদৌ কি তারা ততটা শক্তিশালী যে ত্রিপুরা তারা দখল করতে পারবে? অ্যাকচুয়ালি বিষয়টা বিএনপি ত্রিপুরা দখল করবে, বাংলা দখল করবে, উড়িষ্যা দখল করবে, এগুলি বলে আসছে ওরা। এটা রীতিমতো একটা হাস্যকর বিষয় প্রথম। দ্বিতীয়ত বিষয় হচ্ছে বিএনপি দীর্ঘ বছর ক্ষমতায় ছিল, বাংলাদেশে ক্ষমতায় ছিল। যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে পরপর 3বার যখন নির্বাচিত হয়েছে তখন কিন্তু তারা সে ক্ষমতা দখল করতে পারেনি। তো এই সময়ে তাদের ক্ষমতা দখল করার একটা প্রয়াস বা ক্ষমতা দখল করার জন্য তাদের একটা ইচ্ছা জন্মেছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে রাজনীতি তো করতে হবে এবং রাজনীতি করতে হলে তীব্র ভারত বিরোধিতা করার মধ্য দিয়ে তারা জনমত তাদের পক্ষে নিতে চাইছে। এই অবস্থায় দাঁড়িয়ে ভারতবর্ষের যে বাংলা ভাষাভাষী যে সমস্ত স্টেটগুলি আছে সেগুলির উপর তাদের নজর সবচেয়ে বেশি। তার মধ্যে ত্রিপুরা রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, উড়িষ্যা রয়েছে, আসাম রয়েছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে ত্রিপুরা দখল করা তাদের যে ডাক আগামী বুধবার, এটা রীতিমতো হাস্যকর বিষয়। মানে হঠাৎ করে তারা এইরকম ভারত বিরোধী হয়ে গেল কেন? হঠাৎ করে তাদের মধ্যে এত আগ্রাসন কিভাবে এলো যে তারা ভারত দখলের ডাক দিচ্ছে? না দেখো, ইতিহাস যদি আমরা দেখি, একটু ফিরে দেখি, তাহলে কিন্তু বিএনপি কিন্তু বরাবরই কিন্তু তীব্র ভারত বিরোধী একটা দল। আওয়ামী লীগ কিন্তু সেই জায়গায় অনেকটাই নিউট্রাল থাকার চেষ্টা করেছে অনেক জায়গায়। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে বিএনপির রাজনৈতিক যে জমি বাংলাদেশে রয়েছে, সেখানে জামাত কিংবা যে সমস্ত ছাত্র জনতা যে সমস্ত নেতারা রয়েছেন, তারা কিন্তু মতে কিন্তু তারা কিন্তু তলে তলে আরেকটা দল সাজানোর চেষ্টা করছেন। এই অবস্থায় দাঁড়িয়ে বিএনপি প্রমাদ গুনছে তাদের রাজনৈতিক জমিনে কিনা হারিয়ে যায়। আগামী যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি জামাত এবং ছাত্র জনতা যে সমস্ত নেতারা উঠে এসছেন, তারা যদি নিজেদের মধ্যে জোট করে যদি আরেকটা আলাদা দল গঠন করে যদি বিএনপির ভাত কেড়ে নেয়, আমি বলবো ভাত যদি কেড়ে নেয়, এই আশঙ্কা থেকে কিন্তু সে ভারত বিরোধিতা, সে ত্রিপুরা দখল করার ডাক।
বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। বা বিশ্বজিৎ যেটা বলছিল বা যে বিষয়টি একেবারে সামনে আসছে তাতে বা কিন্তু ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি যে ভারত বিরোধী বা ভারতের বিরোধিতা করা সেটা কিন্তু বাংলাদেশিদের একে যেন জলবাত হয়ে গেছে। প্রতিদিন যেন এই লাঞ্চের মতন, ডিনারের মতন, ব্রেকফাস্টের মতন তারা প্রতিদিন বলে চলেছে ভারত বিরোধিতার ডাক দিচ্ছে, ভারত দখলের ডাক দিচ্ছে। হঠাৎ করে কেন এরকম হলো? এই যে ভারত দখলের দ্বারা ডাক দিয়েছে, কিছুক্ষণ আগেই আমরা জানি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে আমরা কি এখানে বসে বসে ললিপপ খাবো? আমরা কিন্তু সেটা রুখে দেখাবো। বাংলা, বিহার, উড়িষ্যা দখলের যখন তারা ডাক দিয়েছিল তার মধ্যে তিনি কথা বলেছেন। আজ বিএনপি বলেছে যে আগামী পরশুদিন আগরতলায় ঢুকে ত্রিপুরা দখলের ডাক দেবে। এই যে ত্রিপুরা দখল হঠাৎ করে করার চেষ্টা করছে, বিষয়টি নিয়ে আমি সুপ্রীতির কাছে যাব। সুপ্রীতি মুখার্জি আমাদের প্রতিনিধি কিছুক্ষণ আগেই গেছিল বর্ডারে, আখাউড়া বর্ডারে গেছিল। এবং সুপ্রীতি, তুমি যে বর্ডারে গেলে সেখানে গিয়ে কি দেখলে? নিরাপত্তা ব্যবস্থা কিরকম? দেখো, আমি কিছুক্ষণ আগেই জাস্ট বর্ডার থেকে এলাম, যখন আজকের দিনে দাঁড়িয়ে এই যে বিএনপির সকালবেলার যে খবর যে তারা ত্রিপুরা দখলের এবার ডাক দিয়েছে এবং তাদের ত্রিপুরা দখল কবে হচ্ছে না, আগামী বুধবার সকাল 8টা থেকে তারা লং মার্চ শুরু করছে এবং তারপরে তারা তোমার লং মার্চ করে ব্রাহ্মণবাড়িয়া রুট হয়ে তারা প্রবেশ করবে 0 পয়েন্টে, অর্থাৎ তারা আখাউড়া রোড ধরে ত্রিপুরাতে নাকি ঢুকবে। এই যে একটা অলীক স্বপ্ন তারা দেখেছে ত্রিপুরা দখলের, সেই অলীক স্বপ্নের উপর ভর করে বিএনপি এখন প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। তো ভারত খুব স্বাভাবিকভাবে চুপ করে বসে থাকবে না সেই জায়গাতে দাঁড়িয়ে, এবং ত্রিপুরার আজকের দিনে দাঁড়িয়ে আখাউড়ার যে ছবি দেখলাম তাতে করে বাড়তি নিরাপত্তা কিন্তু সেখানে বেষ্টন করা হয়েছে। কি সেই বাড়তি নিরাপত্তা? দেখো, সীমান্ত মানি বা কোনো দেশের একটা চেকপোস্ট মানি সেখানে একটা আলাদাই যে কড়াকড়ি নিরাপত্তা থাকবে তা বলার অপেক্ষা রাখে না। আমি এই মুহূর্তে দেখাচ্ছি টেলিভিশনে সেই ছবি, আরো কিছু ছবি আমি চাইবো দেখাতে। তবে এই যে তোমার ত্রিপুরার যে সীমান্ত রয়েছে, আখাউড়ার যে চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টের আগে একটি বিশেষ গার্ডরেল দেওয়া হয়েছে বা ব্যারিকেড দেওয়া হয়েছে। গার্ডরেলই বলছি এক্ষেত্রে, কারণ বাঁশের ব্যারিকেড নয়, সেটা লোহার গার্ডরেল করা হয়েছে এবং এই লোহার গার্ডরেলের মধ্যে বসানো হয়েছে। দেখো, ঠিক এই যে ছবিটা আমি আরো একবার বলবো দেখাতে, যে এই যে লোহার গার্ডরেলটা রয়েছে, লোহার গার্ডরেলের পাশে তোমার রয়েছে ত্রিপুরা পুলিশ বসে, এবং ত্রিপুরা পুলিশের একটি বিশেষ তোমার টিম এই মুহূর্তে সেখানে দায়িত্বে রয়েছে এবং তার পাশাপাশি তারা একদিকে বাঁশ রেখেছে এবং অন্যদিকে তোমার গার্ডরেল দিয়ে দিয়েছে। এই যে বাঁশ রাখা হয়েছে কেন না, এই গাড়িগুলো যেগুলো বাংলাদেশ থেকে এখন ঢুকছে, এই যে এই ছবিটাকে আমি বলবো একটু স্টে করাতে পিসিআর কে, যে ছবিটা আমরা দেখছিলাম যে বাঁশ দিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে সেখানে এবং গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিছুক্ষণ আগেই তোমার যে সমস্ত গাড়িগুলো ঢুকছে, যার মধ্যে তোমার মাছের গাড়ি রয়েছে বিশেষ করে, সেই শুধুমাত্র মাছের গাড়ি সেখান থেকে ঢুকছে। এছাড়া কিন্তু কোনো গাড়ি আর প্রবেশ করছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে গাড়িগুলো ঢোকার জন্যই তোমার এই বাস তোমার রাখা হচ্ছে। এছাড়া যেটা থাকছে সেটা হচ্ছে তোমার গার্ডরেল। এই যে তোমার লোহার গার্ডরেল যেটা দেওয়া হয়েছে, সেই লোহার গার্ডরেল কিন্তু সম্পূর্ণভাবে তোমার এখন থেকে বসিয়ে দেওয়া হয়েছে এবং সেটা তোমার শুধুমাত্র আজকের দিন না, সেটা গত 3 দিন ধরে তোমার রাখা হয়েছে এবং আগামী কয়েকটা দিনও এই গার্ডরেল তোমার রাখা হবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এই গার্ডরেল কিন্তু তখনও অবধি থাকবে। সুতরাং তার পাশাপাশি যে 100 মিটার রয়েছে, যে গার্ডরেলটা বসানো হয়েছে তার থেকে কিন্তু সীমান্ত 100 মিটার রয়েছে, সেখান থেকে আবার তোমার যদি ধরি 0 পয়েন্ট, সেটা হচ্ছে ধরো তোমার আরো 150 মিটার, অর্থাৎ জল খেয়ে নাও বা সুপ্রীতি, আমি তোমার কাছে পরে আবার ফিরবো। বা যে বিষয়টা বারবার উঠে আসছে যে সীমান্তে যে নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। কোনো ধরনের রিস্ক নিতে চাইছে না ভারত এবং তার জন্য কিন্তু আগামী পরশুদিন যে ভারত দখলের ডাক দেওয়া হয়েছে, সেই ভারত দখলের জন্য ইতিমধ্যেই কিন্তু মানে সীমান্তের যে ছবি সেটা সুপ্রীতি তুলে ধরছিল। আমি আবারও পরে তোমার কাছে যাওয়ার চেষ্টা করব। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে ভারতে বাংলার যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি জানিয়েছেন, আমি একবার সেই বাইটটা আপনাদের শোনানোর চেষ্টা করব। বলেছেন ফেক ভিডিও ছড়াবেন না। এনার নাম নিক্সন হালদার, বাংলাদেশের বরিশালের পিরোজপুরে বাড়ি। একে কেউ ডেকে আনি, হিন্দু বলে পালিয়ে এসে কলকাতার রাস্তায় ঘুরে। হালদাররা শিডিউল কাস্ট, তফসিলি পরিবার। সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে
জনজাতিরা চাকমা, মারবা, ত্রিপুরা, আর সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে নমশূদ্র, মতুয়া, হালদার, এই পরিবারগুলো। আমরা এদের পাশে আছি। মোটা কাপড়, মোটা ভাতের অসুবিধা হবে না, দরকার হলে বাড়ি খুলে এদেরকে রাখুন। শুনতেই পেলেন, ভাত কাপড়ের অভাব হবে না, তাদের পাশে আছি, একেবারে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি এই বিষয়টি নিয়ে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের কাছে যাব। নীল, যে কথা যে বাংলার বিরোধী দলনেতা বললেন, তাতে কি মনে হচ্ছে যে এই যে সমস্ত বাংলাদেশিরা আজকে বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নেই, তাদের কি এবার মানে দাপট বা তাদের যে মানে সংখ্যা এবার বাড়তে পারে বাংলা সহ ভারতে? দেখো, শুভেন্দু অধিকারী একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলার বিরোধী দলনেতা এবং বাংলার একজন বিজেপির গুরুত্বপূর্ণ নেতৃত্ব। সেই জায়গাতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন, তিনি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, যেটা শুনলাম আমি এই মুহূর্তে। পুরোটা প্রেস কনফারেন্সটা পুরোটা এখনো এসে আমাদের হাতে পৌঁছায়নি, যদি পৌঁছাতো তাহলে বুঝতে পারতাম যে আরো বিশদে। দেখো, আজকে ত্রিপুরা দখলের ডাক যে দিয়েছে, সেটাও কিন্তু কার্যত বোঝাতে চাইলেন শুভেন্দু অধিকারী যে চট্টগ্রামে যে জনজাতি গোষ্ঠীর মানুষরা রয়েছেন তাদের উপর কি পরিমাণে অত্যাচার করা হচ্ছে, এবং জনজাতি গোষ্ঠীর একটা বড় অংশ কিন্তু বৌদ্ধ, চাকমা, কেউ অনেকে খ্রিস্টান রয়েছে, তাদের প্রত্যেকের পাশে কিন্তু শুভেন্দু অধিকারী রয়েছেন এবং প্রত্যেককে আশ্বস্ত করেছেন যে ভাত কাপড়ের অভাব হবে না, আমরা রয়েছি। যে যেখান থেকে পারুক জীবন বাঁচাতে যদি ভারতে প্রবেশ করে, তাহলে বিরোধী দলনেতা হিসেবে তিনি তাদের স্বাগত জানাবে। এবং আজকে একজন বাংলাদেশি যিনি কলকাতার রাস্তায় অনুপ্রবেশকারী হিসেবে ভারতের ঢুকেছিল, তিনি স্বাভাবিকভাবেই একটি নির্দিষ্ট ধর্মের, আমি নামটা আর বলছি না ধর্মের, তাকে শুভেন্দু অধিকারী আজকে নিজে নিয়ে এসছে, প্রোটেকশন করেছে। এবং বরিশালে কি পরিস্থিতিতে তিনি ভারতে এসছে সেটা কিন্তু ভারত সরকারের কাছে এবং পশ্চিমবঙ্গ বিধানসভাতে তিনি তুলে ধরেছেন। এবং যে জনজাতিদের কথা বারবার এখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিপ্রামথার প্রতিষ্ঠাতা যিনি, তিনিও বারবার এই জনজাতিদের কথা বলছিলেন যে জনজাতিরা কিভাবে আক্রান্ত। কিন্তু আজকে দেখো, জনজাতিদের কথা সমানভাবে বাংলার বিধানসভাতে দাঁড়িয়ে তুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধুমাত্র কিন্তু তিনি হিন্দুদের কথা তিনি কিন্তু বলেননি, তিনি চাকমাদের কথা উল্লেখ করেছেন, তিনি বৌদ্ধদের কথা উল্লেখ করেছেন। সমস্ত জনজাতি গোষ্ঠী যারা এই মুহূর্তে চট্টগ্রামে আক্রান্ত, তাদের পাশে রয়েছে। সেই ক্ষেত্রে তারা যদি মনে করে যে পশ্চিমবঙ্গে আসবে, স্বাগত, এবং যদি ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে আসে সেইখানে কোনো ভাত কাপড়ের অভাব হবে না, কার্যত সেটা বোঝাতে চাইলেন তিনি। দেখো, ভারতের বিদেশ সচিব এই মুহূর্তে হয়তো তার বৈঠক শেষ হয়েছে, রাতের বেলা হয়তো আরো কিছু বৈঠক থাকতে পারে, সেই শিডিউলটা আমার কাছে এই মুহূর্তে নেই। তবে বৈঠকের একেবারে শেষে শুভেন্দু অধিকারী, দেখো, ভারত সরকারের সে প্রতিনিধি, আর শুভেন্দু অধিকারী কিন্তু আবার সে বিজেপির বাংলার বিরোধী দলনেতা কিন্তু একটা সরকারি পোস্ট, সেইখানে কিন্তু তিনি সামান্য কোনো বিধায়ক নন। সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশের বিদেশ সচিব যখন ঢাকাতে বৈঠক করছেন, সেই সময়তে বাংলাদেশে সেখানকার সংখ্যালঘুদের কি পরিস্থিতি সেটা কিন্তু তিনি কলকাতায় বসে, মানে 280 কিলোমিটার বা 300 কিলোমিটার দূরত্বে থেকে শুভেন্দু অধিকারী বোঝাতে চাইলেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু ভারত সরকারকে এই মর্মে নির্দিষ্ট বার্তা দিয়ে দিলেন যে কোনো মুহূর্তে সেখানকার সংখ্যালঘু, সে হিন্দু হতে পারে, সে বৌদ্ধ হতে পারে, সে চাকমা হতে পারে, সে যে কোনো জনজাতি গোষ্ঠীর হতে পারে, যে বাংলাতেই হিন্দু হলেই বাংলাতে আশ্রয় দেব, কিন্তু জনজাতি হলে, পার্বত্য চট্টগ্রামের জনজাতি হলে সেখানে আশ্রয় দেব না। এইটা কিন্তু শুভেন্দু অধিকারী আজকে স্পষ্টত বার্তা তিনি বুঝিয়ে দিলেন যে কোনো সংখ্যালঘু বাংলাদেশি সবাইকে ভারতে স্বাগত, আমি বিরোধী দলনেতা হিসেবে তাদের পাশে থাকবো। এবং তিনি আশ্বস্ত প্রকাশ করে দিয়েছেন যে ভাত কাপড়ের কোনো অভাব হবে না। এক কথায় আমার এখানেই প্রশ্ন নীল, যে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে, বিদেশ মন্ত্রকের তরফে এমন কোনো বার্তা দেওয়া হলো না, হঠাৎ করে তিনি আগ বাড়িয়ে এই কথাটি বলতে গেলেন কেন?
দেখো, শুভেন্দু অধিকারীর একটা তো ভোট রাজনীতিতে, দেখো গণতন্ত্রের শেষ, মানে আমাদের দেশে তো বাংলাদেশের মতো সেনা শাসন হবে না, বা বাংলাদেশের মতো গণ অভ্যুত্থান হয় না। আমাদের যে অভ্যুত্থানটা হয় সেটা হচ্ছে ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক ডেমোক্রেটিক পদ্ধতির মধ্যে। সেই গণতান্ত্রিক ডেমোক্রেটিক যে পদ্ধতি, সেটার কিন্তু সব থেকে বড় অস্ত্র হচ্ছে ভোট। সেই রাজনীতির বিদরা তাদের ভোটের অঙ্কতে তারা নজর রাখবে না, সেটা হয় না। সেটা সব দল তার নিজের মতো করে ভোটের অঙ্ক রাখে। সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর একদিকে হচ্ছে ভোটের অঙ্ক, আর দুই হচ্ছে যে শুভেন্দু অধিকারী বারবার বলার চেষ্টা করেছেন যে তার মাও কিন্তু উদ্বাস্তু, তার মা কি পরিস্থিতিতে দেশ ছেড়ে এসছিল সেই গল্প তিনি কিন্তু শুনেছেন। তাই উদ্বাস্তুদের হিসেবে বিজেপি সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট কি বলবে তার ভিত্তিতে যে তিনি সম্পূর্ণ সহমত পোষণ করবেন সেটা কিন্তু না। সেটা কয়েকদিন আগেই তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। এখন সেটা ফাঁকা আওয়াজ না সেটা একটা ভোটের অঙ্ক, সেটা তো আমি বলতে পারবো না। তবে শুভেন্দু অধিকারী যেটা আজকের মানে মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ভারত সরকারের বিদেশ, মানে যখন কলকাতা দখল করার ডাক, ত্রিপুরা দখল করার ডাক রয়েছে, শুভেন্দু অধিকারী কিন্তু তিনি কার্যত নিজে বোঝালেন যে আমার ছবি যতই বাংলাদেশে পড়াক না কেন, যা কিছু করুক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। পদ্মাপাড়ে সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিতে যা যা করতে হয় আমি তাই করব। এবং বাংলাদেশের সঙ্গে যে আইনি মানে যে যুদ্ধ, যে বাকযুদ্ধ ইতিমধ্যে চলছে, সেই বাকযুদ্ধ যে শুভেন্দু অধিকারী থামাবে না সেটা কার্যত স্পষ্ট করে দিলেন আজকে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা। কিন্তু যে অনুপ্রবেশ নিয়ে এত কথাবার্তা হয় বাংলায়, যে বারবার শাসক দল তৃণমূলকে তারা আক্রমণ করে যে অস্ত্রে, আজকে সেই বাংলাদেশিদের তিনি স্বাগত জানাচ্ছেন। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা দুতরফেই কিন্তু কোনো এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম মুখ খোলা হয়নি। কিন্তু আগামী দিনে যদি বাংলাদেশিরা সংখ্যা বাড়তে থাকে তাহলে তার কতটা প্রভাব বা কি প্রভাব বাংলায় বা ভারতে পড়তে পারে বলে তোমার মনে হয়? দেখো, 3 কোটি বাংলাদেশি যদি এখন রাতারাতি ভারতে চলে আসে, ভারতের অর্থনৈতিক ব্যবস্থাতে একটা আঘাত আসবে, কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারত সরকারের যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ, সেই সিএএ তে পরিষ্কার বলা আছে ধর্মীয় কারণে, মানে মুসলমান ছাড়া এই ক্ষেত্রে ধর্মীয় কারণে, সেটা হিন্দু হতে পারে, সেটা খ্রিস্টান হতে পারে, সেটা বৌদ্ধ হতে পারে, সেটা চাকমা হতে পারে, তারা যদি ভারতে আসে তাহলে কিন্তু তারা ভারতের শরণার্থী হিসেবে ট্রিট পাবে। সেই ক্ষেত্রে যারা বর্ডার পেরিয়ে, কয়েকদিন আগে ত্রিপুরাতেও দেখলাম যে 10 জন বাংলাদেশি হিন্দু তারা প্রবেশ করেছেন, এবং তারা পরিষ্কার বলেছেন যে এর থেকে জেল ভালো, যদি মারতে হয় মারুন, কাটতে হয় কাটুন, আমরা ওই দেশে ফেরত যাব না। কিন্তু এই ক্ষেত্রে তারা কিন্তু শরণার্থীর মর্যাদা পাবেন ডিউ টু সিএএ অ্যাক্ট অনুযায়ী। এবার সিএএ অ্যাক্ট অনুযায়ী তারা যদি সীমান্ত পার করে কোনো মুহূর্তে চলে আসে, এখনো প্রচুর জায়গাতে ত্রিপুরা, বাংলা বহু জায়গাতে সীমান্তে কাঁটাতার নেই, সেই সুযোগে যদি সেখানকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তারা যদি ঢোকে, তো তারা তাদের জীবনের জন্য কিন্তু তারা ঢুকছে, তারা জীবন সংগ্রামের জন্য কিন্তু তারা ঢুকছে। সেই ক্ষেত্রে তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে ট্রিট করা কতটা যুক্তিযুক্ত হবে মানবিক কারণে, সেটা কিন্তু ভারত সরকারের আরো একবার ভেবে দরকার, এবং প্রত্যেকটা রাজ্য সরকারের দেখে দরকার। ওই পারে যারা সংখ্যাগুরু তারা এই দেশে যদি চলে আসে তাহলে তারা কিসের জন্য আসছে সেটাকে পর্যবেক্ষণ করার অবশ্যই ভারতের দরকার আছে। কিন্তু ওই পারে সংখ্যালঘুরাও এখনো, যারা মুক্তমনার সংখ্যালঘু, তারাও কিন্তু এখন আক্রান্ত। তারাও যদি এখন ভারতের কাছে রাজনৈতিক ভাবে তারা যদি শরণার্থী হিসেবে তারা যদি মর্যাদা চায়, সেই ক্ষেত্রে ভারত সরকারেরও হয়তো দুবার ভাবতে হবে। কারণ শেখ হাসিনাকে ইতিমধ্যেই ভারত সরকার কিন্তু আনঅফিসিয়ালি ভাবে দিল্লিতে আশ্রয় দিয়েছে। বহু আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা ভারতের অধীনে কিন্তু রয়েছে এমনটা শোনা যাচ্ছে, যদিও এর কোনো সত্য মিথ্যা আজ পর্যন্ত কিন্তু জানা যায়নি। তবে এটা তো ঠিক, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সেইখানে রয়েছেন। তো সেই জায়গাতে দেখো, এখন শেখ হাসিনার সঙ্গে একজন সাধারণ মুক্তমনার হয়তো ধারে ভারে তিনি এক নয়, কিন্তু তিনিও তো মানুষ, তারও তো বাঁচার অধিকার রয়েছে। সেই জায়গাতে যদি এই মুহূর্তে বাংলাদেশের মুক্তমনারা এই জায়গাতে ভারতে প্রবেশ করে নিজের প্রাণ বাঁচাতে, সেই ক্ষেত্রে ভারত সরকারের আগামী দিনে স্ট্যান্ডটা কি হবে সেটাও ভারত সরকারের আজকের দিনে দাঁড়িয়ে পরিপ্রেক্ষিতটা সম্পূর্ণ আলাদা। সেটাও কার্যত ভারত সরকারকে অবস্থান স্পষ্ট করতে হবে।
বেশ, ধন্যবাদ নীল। অর্থাৎ আজকের যে আলোচনা, সেই আলোচনায় একটা জিনিস কিন্তু বারবার উঠে আসছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশিদের পরবর্তী যে ভাবনা চিন্তা কি হবে সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে ভারত কিন্তু কড়া ভাষায় একটা হুঁশিয়ারি আজকে দিয়ে দিয়েছে বাংলাদেশকে, যে বাংলাদেশকে নিশ্চিত করতে হবে হিন্দুদের সুরক্ষা, বাংলাদেশকে নিশ্চিত করতে হবে যে আগে ভারতের সঙ্গে যে সম্পর্ক তাদের ছিল সেই সম্পর্ক যেন আবার ফিরে আসে। ইতিমধ্যেই আমরা আপনাদের জানিয়ে রাখবো যে গতকাল 100 টন চাল ভারতের থেকে কিন্তু বাংলাদেশ কিনেছে, এবং এর পাশাপাশি আমরা আমদানি রপ্তানি যেটা বা দুই দেশের মধ্যে চলছে সেটার মধ্যে কিন্তু কোনো ধরনের প্রভাব পড়েনি। এবং দুই দেশের তরফেই কিন্তু একটা জিনিস স্পষ্ট করে দেওয়া হয়েছে যে অন্যান্য সম্পর্ক যে জায়গায় যাক এই বাণিজ্য সম্পর্ক খারাপ হবে না বলেই দুদেশের তরফে এখনো পর্যন্ত স্পষ্ট বার্তা। তবে আজকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি যে গেলেন বাংলাদেশে, বৈঠক করলেন, বার্তা দিলেন, তারপর আর কি হয় আগামী পরশু যদি বিএনপি সত্যি ভারতের সীমান্তের দিকে এগিয়ে আসে তাহলে কি করবে ভারত, কিভাবে তাদের ঠেকাবে, গোটা বিষয়ের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং সেই আপডেট, সেই খবর প্রতি মুহূর্তে আপনাদের সামনে আমরা সবার আগে তুলে ধরবো। ততক্ষণের জন্য ভালো থাকুন এবং অন্যান্য সকল নিউজ আপডেটসের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।